আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আপনি বেশি করে খান, আমার খাওয়ার দরকার নেই, আমার এমনিতেও দেরি হয়ে যাচ্ছে। নূরের মা ধমকের সুরে বললেন, নূর, এইভাবে কিভাবে কথা বলছিস? আমি তোকে এই শিক্ষা দিয়েছি? ও তো তোর ভালোর জন্যই খাওয়ার কথা বলেছে, এতে এত রাগ আর কি আছে? আদিত্য বলে উঠল। ইটস ওকে মা, আমি কিছু মনে করিনি। আদিত্যের ওর মাকে মা ডাকতে দেখে নূরের ছোট্ট মনটা যেন বেলুনের মতো ঠুস করে ফুটে গেল। শেষমেশ কিনা পুরোপুরি আমার মাকে কেড়ে নিল ওই লোকটা। এখন আবার আমার মাকে মাও ডাকছে। এই দুঃখ কই রাখবো? কচু গাছের সাথে গলায় দড়ি দিব নাকি? না না না, থাক, দরকার নেই। শুধু শুধু কচু গাছটাকে আমার কষ্টের ভাগিদার করে কি হবে? এই অভাগিনীর দুঃখের বোঝা না হয় আমি একাই বয়ে বেড়াবো। নূরের ভাবনার মাঝে আদিত্য আবার বলে উঠল। তোমার ভার্সিটি কোথায়? নূর ওর ভার্সিটির ঠিকানা বললে আদিত্য বলে উঠল। ও, তাহলে তো সমস্যা নেই, আমি ওইদিকে একটা মিটিংয়ের জন্য যাচ্ছি, যাওয়ার সময় তোমাকে নামিয়ে দিয়ে যাব। নূর বলে উঠল। তার কোনো দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। নূরের মা আবারও কড়া গলায় বলে উঠল। মানা করছিস কেন? ছেলেটা যখন এত করে বলছে তখন যা না, তোর দেরিও হবে না। নূরের ওর মায়ের উপর চরম রাগ লাগছে। তাই নূর আর কথা না বাড়িয়ে অনিচ্ছা সত্ত্বেও ব্রেকফাস্ট করে আদিত্যের সাথে বের হলো। গাড়িতে নূর খুব মেরে বসে রইল, একটা কথাও বলল না আদিত্যের সাথে। আদিত্য নূরের এমন গাল ফোনালো দেখে মনে মনে হাসল। আজকে একটু হলেও নূরকে সেই আগের নূরের মতো লাগছে। আদিত্য খুব মিস করে ওর মাসুম পরিটাকে। না জানি কবে আবার সে তার নূরকে পুরোপুরি ভাবে ফিরে পাবে। কথাটা ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়ল আদিত্য। কিছুক্ষণ পর ভার্সিটির সামনে এসে গাড়ি থামালো আদিত্য। তারপর নিচে নেমে নূরের পাশে এসে দরজা খুলে দিল। নূর নেমে ছোট্ট করে একটা থ্যাংক ইউ বলে সোজা চলে গেল। নূর ভেতরে না যাওয়া পর্যন্ত ওর দিকে তাকিয়েই রইল। নূর ওর বান্ধবীদের কাছে আসতেই দেখলো সব কয়টা আবালের মতো হাঁ করে দাঁড়িয়ে আছে। নূর ভালো করে খেয়াল করে দেখলো এরা সবাই আদিত্যের দিকে ওভাবে হাঁ করে তাকিয়ে আছে। নূর ওদের মাথায় একটা চাটি মেরে বলল, এই ছাগলের দল, এভাবে আবালের মতো হা করে দাঁড়িয়ে কি দেখছিস? ওরা বলে উঠল, ওয়াও দোস্ত, কি হট মাল! আমি তো পুরো ফিদা হয়ে গেছি। কোথায় পাইলে এমন হট বম? এদের কথায় নূরের কেমন যেন রাগ হলো। নূর বিরক্তিকর কণ্ঠে বলল, ছি, এসব কি ধরনের ভাষা? হট মাল আবার কি? তোরা তো দেখছি একদম উচ্ছন্নে চলে গেছিস। আরে এর জন্য তো উচ্চানে কেন, মঙ্গল গ্রহেও যেতে রাজি আমি। বল না, কে উনি? আমাদের বাসায় পেইং গেস্ট, কালকে এসছে। ওয়াও, কত লাকি তুই ইয়ার! এমন একটা হট পেন গেস্ট থাকলে আর কি লাগে জীবনে। আমি হলে তো পেন গেস্টকে বাসার জামাই বানিয়ে দিতাম। নূর দাঁত কিরমির করে বলল। চুপ করবি তোরা? কি যাতা বলছিস? ওরা সবাই নূরকে চেপে ধরে বলল, ইয়ার, আমাদের একটু ইন্ট্রো করিয়ে দে না তোর প্লেন গেস্টের সাথে। প্লিজ 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 ইয়ার, তুই যা বলবি আমরা তাই শুনবো, শুধু একবার প্লিজ। নূর চরম বিরক্ত এদের কাণ্ড কারখানায়। অগত্যা এদের কথা রাখার জন্য বাইরের দিকে তাকালো। তবে এতক্ষণে আদিত্য চলে গেছে, সেটা দেখে নূর যেন মনে মনে খুশি হলো। নূর ওর বান্ধবীদের দিকে তাকিয়ে বলল, কিন্তু উনি তো চলে গেছেন। ওর বান্ধবীরা প্রথমে একটু হতাশ হলেও পরে বলে উঠল, আরে আজ চলে গেছে তো কি হয়েছে, তোদের বাসায় তো আছে, আমরা তোদের বাসায় গিয়ে দেখা করব। নূর পড়ে গেল এক ঝামেলায়। এখন আবালগুলো আবার কি করে কে জানে। বিকেলে আয়াতের বলা টাইম মোতাবেক বিহান গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে আয়াতকে সাথে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু আয়াতের আসার কোনো নাম নেই। বিহান বোর হয়ে একটা সিগারেট ধরালো। কিছুক্ষণ পরেই আয়াত বেরিয়ে এলো। বিহান আনমনে পাশে তাকাতেই ওর চোখ দুটো স্থির হয়ে গেল। চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল মস্তিষ্কের সকল কার্যক্রম। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সামনে থেকে আসা অপরূপ রমণীর দিকে। আয়াত আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে একটা নৃত্য পরিবেশন করবে, তাই সেই অনুযায়ী সে তৈরি হয়েছে।
পরনে লাল পাড়ের সাদা শাড়ি, 2 হাত ভর্তি লাল কাচের চুড়ি, মাথায় উঁচু করে ফুলিয়ে খোপা করা, খোপার ওপর দিয়ে বেলি ফুলের গাছরা লাগানো, কপালের ওপর টাইরা, দোকানে বড় ঝুমকা, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, চোখে মোটা করে কাজল দেওয়া। সব মিলিয়ে যেন আয়াতকে এক অপসরী লাগছে। বিহান যেন মুহূর্তেই থমকে গেল। আশেপাশের সব কিছুই যেন ধোঁয়াশা, শুধু আয়াতকেই দেখতে পাচ্ছে বিহান। এমনভাবে কখনো আয়াতকে ভালো করে খেয়াল করে দেখেনি বিহান। তবে আজ কেন চোখ ফেরানো দায়ী হয়ে গেছে ওর কাছে? আজকাল বিহানের সব কিছুই যেন ওর অবাধ্য হয়ে গেছে। বিহানের কথা ওরা শুনতেই চায় না, নিজের মন মর্জি মতোই চলে। বিহান এখনো ওভাবেই তাকিয়ে আছে, আর ওর আঙ্গুলে ধরে রাখা সিগারেটটা পুড়তে পুড়তে একদম শেষ মাথায় চলে এসেছে। শেষ মাথায় আসতেই বিহানের আঙ্গুলে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা লাগলো। সিগারেটের ছ্যাঁকায় বিহানের ঘোর কাটলো। বিহান সিগারেটটা ফেলে দিয়ে হাত ঝাঁকাতে লাগলো। তখনই আয়াত ওর কাছে এগিয়ে এসে বলল, কি হয়েছে? বিহান আয়াতের দিকে তাকিয়ে বলল, তেমন কিছু না, ওই সিগারেটের ছ্যাঁকা লেগেছে একটু। আয়াত স্মিত হেসে বলল, দুশ্মনকে কাছে রাখলে দুশ্মন তো ছোবল মারবেই। এসব চাইপাস না খেলে কি হয়? আমাকে তো সেদিন এত বুঝালেন যে জীবন এত সহজ না, বেঁচে থাকতে অনেক কষ্ট করতে হয়। তো এত স্ট্রাগল করে বেঁচে আছেন কিসব খেয়ে অকালে মরার জন্য? জানেন, একজন সুইসাইড করা ব্যক্তি আর একজন সিগারেট খাওয়া ব্যক্তির মাঝে কোনো তফাৎ নেই। একজনের সাথে সাথে মরে, আরেকজন থুকে থুকে মরে, ব্যাস এতটুকুই পার্থক্য। আশা করি বুঝতে পেরেছেন। এক দমে কথাগুলো বলে আয়াত এগিয়ে গিয়ে গাড়ির দরজা খুলে গাড়ির ভিতর বসলো। আর বিহান ওভাবেই কতক্ষণ দাঁড়িয়ে আয়াতের কথাগুলো ভাবতে লাগলো। আজকাল মেয়েটার কথার প্রত্যুত্তরে কিছু বলতেই পারে না বিহান, কেমন যেন ভাষাহীন মনে হয়। বিহানের ভাবনার মাঝে আয়াত গাড়ির হর্ন বাজিয়ে বিহানকে অবগত করলো। বিহান ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। গাড়িতে দুজনের ভেতর আর তেমন কোনো কথা হলো না। অনুষ্ঠানের ভেন্যুতে এসে বিহান গাড়ি থামালো। আয়াত দরজা খুলে নামতে নিলেই বিহান পাশ থেকে বলে উঠল, শোন। সাথে সাথে আয়াত থেমে গেল। বুকটা কেঁপে উঠল ওর। এই প্রথম বিহান আয়াতকে তুমি সম্বোধন করে ডাকলো। আয়াত একটা ঢোক গিলে বিহানের দিকে তাকিয়ে বলল, জি, কিছু বলবেন? বিহান একটু গলা খাকারি দিয়ে উঠল। তারপর একটু আমতা আমতা করে বলল, বলছিলাম যে তোমাকে অনেক সুন্দর লাগছে। আয়াতের যেন নিজের কানকেই বিশ্বাস হচ্ছে না। ও কি ঠিক শুনল? বিহান ওর প্রশংসা করছে? আয়াতের শরীর কেমন কেঁপে উঠল। আর বেশিক্ষণ এখানে থাকলে ওর চোখ ভরে উঠবে, তাই কোনো রকমের ঢোক গিলে বলল, ধন্যবাদ। কথাটা বলেই আয়াত ঝট করে নেমে গেল। না হলে যে অবাধ্য নোনা জলগুলো চোখের বাঁধ ভেঙে গড়িয়ে পড়বে। সে বিহানের সামনে আর দুর্বল হতে চায় না। বিহান আয়াতের যাওয়ার পানে তাকিয়ে রইল। আয়াতকে যে সে তুমি সম্বোধন করেছে সে ব্যাপারে এখনো হুঁশ নেই বিহানের। কেন যেন আজ হঠাৎ করেই মুখ দিয়ে বেরিয়ে গেল। আজকাল সত্যিই কোনো কিছু বিহানের আয়ত্তে থাকে না। বিহান একটু গাড়ি পার্ক করে নিচেও ভেতরে গেল। একটু পরেই অনুষ্ঠান শুরু হয়ে গেল। আয়াত আর তার বন্ধুরা মিলে অনুষ্ঠানের সঞ্চালন করছে। ছোট ছোট বাচ্চারা এসে নানান রকম পরিবেশনা দেখাচ্ছে। কেউ গান, কেউ কবিতা, কেউ নাচ করে দেখাচ্ছে। বিহান দর্শক সারিতে বসে অনুষ্ঠান উপভোগ করছে। বিহান না বললেও আয়াতের এই উদ্যোগে অনেক খুশি। বিশেষ করে এই সুবিধা বঞ্চিত বাচ্চাদের জন্য অনেক ভালো লাগছে ওর। এসব বাচ্চাদের আর বিহানের মতো রাস্তায় রাস্তায় ঠোকর খেতে হবে না। এদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কিছুক্ষণ পরে আয়াত মঞ্চে এলো। মঞ্চে এসে ওর পারফরমেন্স শুরু করলো। ফাগুনের মোহনায় গানটিতে সুন্দর একটি নৃত্য পরিবেশন করলো আয়াত। বিহান মনোমুগ্ধকর হয়ে আয়াতের নৃত্য দেখছে। ওর বুকের ভেতর জং ধরে যাওয়া যন্ত্রটা যেন আজ নতুন উদ্যমে চলতে শুরু করেছে, যেন কোনো নতুন প্রাণের খোঁজ পেয়েছে সে। তাহলে কি শেষমেশ বিহানও সেই ভালোবাসা নামক মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে গেল? কথাটা ভাবতেই বিহানের ঠোঁটের কোণায় কিঞ্চিত হাসির রেখা ভেসে উঠল। পারফরমেন্স শেষে আয়াত সবার উদ্দেশ্যে নিজের এনজিও সম্পর্কে সুন্দর একটা স্পিচ দিল।
বিহানা যত দেখছে ততই যেন অবাক হচ্ছে আয়াতকে দেখে। এই একটা মেয়ের মাঝে কত প্রতিভা লুকিয়ে আছে বিহান আগে কখনো বুঝতেই পারেনি। আয়াতের স্পিচ শেষে সবাই করতালি দিয়ে উঠল। তারপর একে একে সব অতিথিরা তাদের ইচ্ছে অনুযায়ী ডোনেশন দিতে লাগলো। আয়াত খুশি মনে সবার ডোনেশন কালেক্ট করতে লাগলো। বিহানও ওর পক্ষ থেকে একটা চেকে কিছু অ্যামাউন্ট লিখে আয়াতের দিকে এগিয়ে দিল। আয়াতের সামনে এসে যেই ওর চেকটা দিতে যাবে তখনই হঠাৎ আর একটা ভদ্রলোক আয়াতের দিকে একটা 50 লাখ টাকার চেক এগিয়ে দিল। আয়াত একবার চেকটার দিকে তাকালো, তারপর মুখ তুলে লোকটার তাকে তাকালো। লোকটাকে দেখে আয়াত মুচকি হেসে অমায়িকভাবে বলল, আরে রাফিন সাহেব, আপনি আপনি তো বলেছিলেন আপনি আসবেন না। রাফিন মুচকি হেসে বলল, হ্যাঁ, কাজের জন্যই তো আসা। অনেকটা অসম্ভবই ছিল বটে, তবে যেখানে তুমি ডেকেছো সেখানে কি আমি না এসে পারি? তাও আবার এত ভালো কাজের জন্য। তাই তো চলে এলাম তোমাকে সারপ্রাইজ দিতে। আই হোপ এই অধমের সারপ্রাইজে তুমি খুশি হয়েছো। আয়াত হাসি মুখে বলল, অবশ্যই অবশ্যই, আপনি আসায় আমরা সবাই খুশি। তারপর আপনি এত বড় মাপের ডোনেশন দিয়েছেন, এটা তো আমাদের জন্য অনেক খুশির বিষয়। থ্যাংক ইউ সো মাচ রাফিন সাহেব, আমরা সবাই আপনার প্রতি কৃতজ্ঞ। প্লিজ হ্যাভ এ সিট। বসতে পারি এক শর্তে। কি সত্য? আমাকে রাফিন সাহেব না, বরং শুধু রাফিন বলে ডাকবেন প্লিজ। আসলে আপনার মুখে রাফিন সাহেব শুনে নিজেকে কেমন ওল্ড ওল্ড লাগে। সো ক্যান ইউ স্কিপ সাহেব? আয়াত মুচকি হেসে বলল, ওকে রাফিন সাহেব, সরি আই মিন রাফিন, প্লিজ হ্যাভ এ সিট। রাফিন হাসি মুখে আয়াতের পাশের চেয়ারে গিয়ে বসল। এতক্ষণ ধরে বিহান দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কার্যক্রম দেখছিল। এই লোকটার সাথে আয়াতের এত আধিক্যতা দেখে বিহানের ভ্রু কুঁচকে এলো। বিহান লোকটাকে ভালো করে স্ক্যান করে দেখল। লোকটা বয়সে ওর সমানই হবে। স্যুটবুট পরা একদম জেন্টলম্যান যাকে বলে। কিন্তু কে এই লোকটা? আর আয়াতেকে কিভাবে চিনে? আয়াত এতক্ষণে বিহানকে খেয়াল করলো। বিহানের দিকে তাকিয়ে বলল, বিহানসি, কিছু বলবেন? বিহান ওর চেকটা পিছনে লুকিয়ে জোরপূর্বক হেসে বলে উঠল, না না, তেমন কিছু না। আমি তো খালি জিগাইবার আইছিলাম আপনি কখন বাইরে হইবেন। আমার তো মনে হয় একটু দেরি হবে। আপনার সমস্যা হলে আপনি না হয় চলে যান, আমি একাই চলে যাব। না না, সমস্যার কি আছে? আপনার কাজ যখন শেষ হইয়া তখনই লইয়া যাবনি। রায় তো হইয়া গেছে। এত রাতে আপনার একলা যাওন ঠিক না। আমি বাইরে অপেক্ষা করতেছি। আপনার কাম শেষ হইলে চইলে আইহেন। আয়াত মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে। বিহান এবার একটু গলা খাকারি দিয়ে ইতস্তত ভাবে বলল, আইসা ওই লোকটাকে। আর আপনি হারে কেমতে চিনেন? না মানে আগে কখনো দেখি নাই তো, তাই কইলাম। আয়াত বলে উঠল, আরে উনি তো অনেক বড় বিজনেসম্যান আর সোশ্যাল ওয়ার্কার। আমার এই এনজিওতে উনি অনেক হেল্প করেছেন। বলতে গেলে উনি না হলে হয়তো এনজিওটা চালাতেই পারতাম না। সত্যি অনেক বড় মনের মানুষ। বিহান আর কিছু না বলে ওখান থেকে চলে এলো। কিছুটা দূরে এসে আয়াতের এক বান্ধবীর কাছে ওর চেকটা ধরিয়ে দিল। বিহান দূর থেকেই আয়াত আর ওই লোকটার দিকে তাকিয়ে রইল। দুজন কি সুন্দর হেসে হেসে কথা বলছে। রাফিন কেমন যেন শুধু আয়াতের দিকেই তাকিয়ে আছে, আর তার চোখের ভাষায় আয়াতের প্রতি তার ভালো লাগাটা স্পষ্ট দেখতে পাচ্ছে। বিহানের বুকের ভিতরটা কেমন যেন জ্বলতে শুরু করলো। তখনই বিহানের মনে পড়ল আদিত্যের বলা সেদিনের কথাটা। ভালো থাকতে চাইলে জীবনে সবসময় সঠিক সময় সঠিক কাজটা করতে হয়, না হলে বেশি দেরি হয়ে গেলে তখন আর চাইলেও ভালো থাকা যায় না। আমি কি সত্যিই দেরি করে ফেলেছি? আয়াত কি ভালো থাকার নতুন পথ বেছে নিয়েছে? রাত 9টা। আদিত্য ডিনারের জন্য ডাইনিং টেবিলে এসে বসল। নূর আর নীলা আগেই এসে বসেছে। নীলার বাবা একটু অসুস্থ, তাই সে আগেই নিজের রুমে খেয়ে নিয়েছে। নূরের মা সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। নূর আর নীলা খাওয়া শুরু করলো, তবে আদিত্য এখনো খাচ্ছে না। সেটা দেখে নূরের মা বলে উঠল, কি হলো আদিত্য, খাচ্ছ না কেন? খাওয়া শুরু করো। আদিত্য করুণ সুরে বলল, কিভাবে খাবো মা? আসলে আজকে রাস্তায় একটা গাড়ির সাথে আমার গাড়ির হালকা টক্কর লেগেছিল, তাই ডান হাতে কাচের টুকরো বিঁধে যাওয়ায় হাতে অনেক ব্যথা হচ্ছে। এখন এই হাত দিয়ে কিভাবে খাবো বলুন? নূরের মা চিন্তিত সুরে বলল। সে কি বলো? কখন হলো এটা দেখি তো একটু। নূরের মা আদিত্যের হাত ধরে চেক করতে লাগলো। আদিত্য তখন চোখের ইশারায় কিছু বোঝালো।
নূরের মা তখন বুঝতে পারল যে আদিত্য এসব ড্রামা করছে, তাই তিনিও ড্রামা করে বলল, ইস, অতখানি ব্যথা পেয়েছে। আহারে, এখন ছেলেটা খাবে কি করে? নূর একটু কৌতূহলী চোখে আদিত্যের দিকে তাকালো। আদিত্যের অ্যাক্সিডেন্টের কথা শুনে ওরও কেমন জানি খারাপ লাগছে, তবে কিছু বলল না ও। নীলাও ওর মায়ের সাথে মিলে ড্রামা করে বলল, হ্যাঁ সত্যি তো, বেচারা ভাইয়া এখন কিভাবে খাবে? নূরের মা হঠাৎ বলে উঠল। নরিমা, তুই খাইয়ে দে না ছেলেটাকে। নূর বেচারি পুরো টাস্কি খেয়ে গেল। ওর মায়ের কথা শুনে আজ ওর পুরো বিশ্বাস হয়ে গেল যে এটা ওর মা না, নিশ্চয়ই ওর মা বদলে গেছে। টিভি সিরিয়ালের মতো ডুপ্লিকেট কেউ এসে ওর মায়ের জায়গা নিয়ে নিয়েছে, আর নয়তো ওর মায়ের ভিতর কোনো ভূত প্রেতের আত্মা ঢুকে গেছে। না হলে ওর মা কখনো এমন উদ্ভট কথা বলতেই পারে না। এসব ভেবে নূর ওর মায়ের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, মা তুমি কি ঠিক আছো? কি বলছো এসব? নূরের মা বলে উঠল, বারে, কি এমন বললাম? বেচারা ছেলেটা হাতের ব্যথায় খেতে পারছে না, তাই তো খাইয়ে দিতে বললাম। এতে এত অবাক হওয়ার কি আছে? আর একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের সাহায্য করা তো আমাদের ধর্ম, তাই না? নূর দাঁত চেপে বলল, তো তুমি পালন করো না এই ধর্ম? তুমিও তো তোমার সো কল্ড আদরের ছেলেকে খাইয়ে দিতে পারো, আমাকে কেন বলছো? নূরের মা আমতা আমতা করে বলল, হ্যাঁ, দিতাম না তো কি করতাম? চলো, রান্না বসানো আছে, আমাকে ওখানে থাকতে হবে, না হলে আমি খাইয়ে দিতাম। তুই খাইয়ে দে, আমি গেলাম রান্না দেখতে। কথাটা বলে নূরের মা তাড়াতাড়ি করে ওখান থেকে কেটে পড়ল। নূর এবার পাশে তাকিয়ে যেই নীলাকে বলতে যাবে, তখনই দেখল নীলা ওখান থেকে গায়েব। যেন মুহূর্তেই নীলা গায়েব হয়ে গেছে। আদিত্যের এসব দেখে ভীষণ মজা লাগছে। কপাল গুণে এমন একটা শাশুড়ি আর শ্বশুর বাড়ি পেয়েছে। এমন শ্বশুর বাড়ি থাকলে আর কি লাগে। আদিত্য নূরের দিকে তাকিয়ে অসহায় ফেস বানিয়ে বলল, থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না। আমি না হয় আজ না খেয়ে থাকবো, একদিন না খেলে তো আর মরে যাব না, তাই না? আদিত্যের কথায় নূরের কেমন মায়া লাগলো। নূর একটু অপ্রস্তুত ভাবে হেসে বলল, ইটস ওকে, আসুন আমি খাইয়ে দিচ্ছি। মা কি বললো শোনেননি? আমরা মানুষই তো একজন আরেকজনের উপকারে আসবো। কথাটা বলে নূর আদিত্যের খাবারের প্লেটটা নিজের হাতে নিল। তারপর ভাত মাখিয়ে আদিত্যের মুখের সামনে ধরল। আদিত্যকে আর পায় কে, সে তো এতক্ষণ এইটারই অপেক্ষা করছিল। নূরের হাতে খাওয়ার জন্যই তো এত ড্রামা করলো। আদিত্য দেরি না, ফটাফট হা করে খাবার মুখে নিল। খাবার মুখে নেওয়ার সময় আদিত্য নূরের আঙ্গুলগুলো সহ মুখে পুরে দিল। নূরের আঙ্গুল চুষে খাবারটা মুখের ভিতর নিল। আদিত্যের এহেন কাজে নূর কেঁপে উঠল। বুকের ভেতর আবারও ধুকপুক করে উঠল। নূর বুঝতে পারছে না এই লোকটার ছোঁয়ায় ওর এমন কেন হয়। এসব ভাবতে ভাবতেই নূরের মাথার ভিতরে কেমন ব্যথা হতে লাগলো। নূরের চোখের সামনে আবছা আবছা কিছু প্রতিচ্ছবি ভেসে উঠল, যেখানে নূর এমন করেই কাউকে খাইয়ে দিচ্ছে, তবে ছবিটা স্পষ্ট হচ্ছে না। নূরের মাথার যন্ত্রণা আরও বাড়তে লাগলো। মাথার যন্ত্রণায় নূর বাম হাত দিয়ে ওর মাথা চেপে ধরে চোখ বন্ধ করে হালকা আর্তনাদ করে উঠল। আদিত্যের চেহারায় অন্ধকার নেমে এলো। আদিত্য প্রচুর ঘাবড়ে গিয়ে দুই হাতে নূরের মুখটা ধরে উত্তেজিত হয়ে বলল, এই নূর, কি হয়েছে তোমার? কথা বলো, কষ্ট হচ্ছে তোমার? বলো আমাকে। নূর চোখ বন্ধ করা অবস্থায় বলে উঠল, মা, মাথা ব্যথা করছে অনেক। আদিত্য কোনো কিছু না ভেবে নূরকে পাঁজা কোলে তুলে নিল। নূরকে ওর রুমে নিয়ে যেতে যেতে ওর মাকে ডাকলো আদিত্য। নূরকে রুমে এনে বেডে শুইয়ে দিল। নূরের মাও দৌড়ে এলো রুমে। আদিত্য নূরের মাকে জিজ্ঞেস করলো নূরকে কোন মেডিসিন দেওয়া হয়। নূরের মা ঔষধ দেখিয়ে দিলে আদিত্য তাড়াতাড়ি করে নূরকে ওর মেডিসিন খাইয়ে দিল। মেডিসিন খাওয়ার কিছুক্ষণ পর নূরের মাথা ব্যথা একটু কমে আসলো। আদিত্য নূরের পাশে বেডের উপর বসে নূরের দিকে তাকিয়ে চিন্তিত সুরে বলল, এখন কেমন লাগছে? নূর এবার চোখ মেলে আদিত্যের দিকে তাকালো। এই কিছু সময়ের ব্যবধানে আদিত্যকে কেমন বিধ্বস্ত লাগছে। নূরকে এভাবে চুপ থাকতে দেখে আদিত্য আবারও বলে উঠল, কি হলো, কথা বলো। এখনো খারাপ লাগছে? তাহলে হসপিটালে নিয়ে যাই, চলো। নূর ভাবনার জগৎ থেকে বের হয়ে বলল, না না, তার দরকার নেই, এখন ঠিক লাগছে আমার।
নূরের কথায় আদিত্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। নূরকে ওভাবে দেখে আদিত্য খুব ভয় পেয়ে গিয়েছিল, যে জন্য সে নূরকে কিছু বলে না। সেখানে সামান্য কারণে নূরের কিছু হয়ে গেলে সহ্য করতে পারবে না ও। নূরের সুস্থতার চেয়ে কিছুই জরুরি না ওর কাছে। রাত 10টা। আয়াতের দেরি দেখে বিহান আবারও আয়াতকে ডাকতে এলো। আয়াতের অফিস রুমের কাছে আসতেই থমকে গেল বিহান। খোলা জানালার ভিতর দিয়ে বিহান স্পষ্ট দেখতে পাচ্ছে আয়াতের সামনে তখনকার ওই রাফিন লোকটা এক হাঁটু গেড়ে বসে আছে। হাতে তার একগুচ্ছ ফুলের তোড়া, যেটা সে আয়াতের দিকে বাড়িয়ে দিয়ে বলছে। হঠাৎ বিহানের মাথায় আগুন ধরে গেল। রাগে হাত মুষ্টি করে ফেলল ও। ছেলেটাকে এখন ওর খুন করে ফেলতে ইচ্ছে হচ্ছে। রাগে চোয়াল শক্ত করে বিহান ওদের কাছে যেতে নিল। 2 কদম যেতেই বিহান আবার থেমে গেল। বিহানের ভিতরের আওয়াজটা হঠাৎ বলে উঠল,